এমন একটা পরিস্থিতির কথা একবার চিন্তা করা যাক, যেখানে একজন মানুষের মনন, তার পড়াশোনা, তার রুচি সব কিছুই ভীষণ আধুনিক। কিন্তু সমাজ তাকে এমন একটা অবস্থায় ফেলে দিল যেখানে তার দাম মাপা হচ্ছে শুধু কয়েকটা টাকার নোটে। একদম তাই। আর যার হাতে তাকে তুলে দেওয়া হলো, সে মনে করে টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায়, মানে মানুষের আত্মমর্যাদাও। এই যে একটা দম বন্ধ করা পরিস্থিতি, এখান থেকে একজন মানুষ কিভাবে বেরোবে? এটা আসলেই খুব কঠিন একটা প্রশ্ন। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক যুদ্ধেটারই গভীরে যাওয়ার চেষ্টা করব। আজ আমরা কুমুদিনী চরিত্রটিকে বিশ্লেষণ করব। আর এখানেই কিন্তু উপন্যাসের আসল মজাটা লুকিয়ে আছে। ঠিক, এটা শুধু পুরনো দিনের বনেদি বংশের রেশারেশির গল্প নয়। একটা মেয়ে কিভাবে নিজের মনের ভেতরের অন্ধবিশ্বাস আর বাইরের সমাজের শেকল ভেঙে নিজের আসল পরিচয়টা খুঁজে পায়, এটা তারই গল্প। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ এই গল্পে গতানুগতিক কোনো নায়ক নায়িকার প্রেমের উপাখ্যান কিন্তু শোনাননি। 19 শতকে মেয়েদের জন্য সতীত্বের যে একটা বিশাল আদর্শ খাড়া করা হয়েছিল, তার সাথে একজন রক্তমাংসের নারীর নিজস্ব পরিচয়ের যে সংঘাত, সেটা এখানে এত নিখুঁতভাবে এসেছে যে অবাক হতে হয়। একদম। কুমুদিনীকে কেন্দ্র করে মানুষের মনের এতগুলো স্তর খুলে দেওয়া হয়েছে, যা আসলে আধুনিক যুগের লিঙ্গ বৈষম্য বা মনস্তাত্ত্বিক জটিলতা বোঝার জন্য একটা দারুণ কেস স্টাডি বলা যায়। তাহলে শুরু থেকে গল্পটা একটু বোঝার চেষ্টা করা যাক। আমাদের সূত্রগুলো বলছে কুমুদিনী হল নুরনগরের বিখ্যাত কিন্তু এখন প্রায় নিঃস্ব হয়ে আসা চাটুজে পরিবারের মেয়ে। হ্যাঁ, বনেদি পরিবার। ঠিক, পড়াশোনা, গান বাজনা, আভিজাত্য সব কিছুতে এসে একেবারে পরিপূর্ণ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত আধুনিক একটা পরিবেশে বড় হয়েও তার চরিত্রের সবচেয়ে বড় দিক হলো তার অন্ধ দেবতা ভক্তি। মানে সে মনে মনে স্বামীর একটা এমন মূর্তি তৈরি করে রেখেছে যেন স্বামী মানেই কোনো দেবতা। তার কাছে বিয়ে ব্যাপারটা কোনো সামাজিক বা আইনি চুক্তি নয়, এটা যেন একটা আধ্যাত্মিক সাধনা। ঠিক বলেছেন, সে ভাবত তার সম্পর্কটা হবে একদম নিখুঁত, অনেকটা যেন পুরাণের শিব পার্বতীর মতো পবিত্র। আচ্ছা। তার কল্পনায় দাম্পত্য মানেই হলো একটা দৈব জ্যোতিতে আলোকিত জীবন। কিন্তু এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। সেটাই আমার প্রথম প্রশ্ন। সে তো যথেষ্ট পড়াশোনা জানা মেয়ে, তাই না? তার ভাই তাকে দাবা খেলা শিখিয়েছে, এসরাজ বাজানো শিখিয়েছে। তাহলে এমন একজন আধুনিক মনের মেয়ে হঠাৎ করে এই অন্ধ ভক্তির ফাঁদে পা দিল কেন? এটা কি শুধু সমাজের চাপ? এটা আসলে এক ধরনের ডিফেন্স মেকানিজম, বা বলতে পারেন মনস্তাত্ত্বিক আত্মরক্ষার উপায়। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন। বিশেষ করে বিয়ের ব্যাপারে কতটা নিয়ন্ত্রণ ছিল? একেবারেই ছিল না, শূন্য। ঠিক, তাকে এমন একজনের সাথে সারা জীবন কাটাতে হবে যাকে সে চেনেও না। যখন নিজের ভাগ্যের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখন সেই অসহায়ত্ব থেকে বাঁচতে মানুষ অনেক সময় নিজেরই ভাগ্যটাকেই একটা মহৎ রূপ দেওয়ার চেষ্টা করে। ও, মানে একটা গ্লোরিফাইড রূপ দেয়। একদম। কুমুদিনী এই সতী ধর্মের আইডিয়াটাকে আঁকড়ে ধরেছিল, যাতে বাস্তব জীবনের ভয় বা অনিশ্চয়তা তাকে গ্রাস করতে না পারে। সে ভেবেছিল ভক্তি দিয়ে সে সব কিছু জয় করতে পারবে। অসাধারণ একটা পয়েন্ট। আমি বিষয়টাকে এভাবে ভাবছিলাম, ধরুন এটি যেন একটি অত্যাধুনিক সফটওয়্যারকে 19 শতকের একটি পুরনো হার্ডওয়্যারে চালানোর চেষ্টা। দারুণ একটা উপমা। কুমুর মননশীলতা হলো সেই আধুনিক সফটওয়্যার, কিন্তু তার চারপাশের সমাজ, তার নিজের ভেতরে গেঁথে থাকা সতীত্বের ধারণা, এগুলো হলো সেই পুরনো হার্ডওয়্যার। সিস্টেম তো ক্র্যাশ করবেই। হ্যাঁ, সিস্টেম তো ক্র্যাশ করবেই। আর ক্র্যাশটা হলো তখন, যখন এই কল্পনার দেবতার আসনে এসে বসল মধুসূদন। নিরেট, দাম্ভিক আর চরম বস্তুবাদী এক ব্যবসায়ী। এই যে সংঘাত, এটাই গল্পের মূল চালিকা শক্তি। অডিও সোর্সে একটা খুব চমৎকার রেফারেন্স টানা হয়েছে। উপন্যাসের শুরুতে রবীন্দ্রনাথ অনেকটা সময় নিয়ে এই দুটি পরিবারের পেছনের গল্প বলেছেন। ওই যে সলতে পাকানোর বিষয়টা। ঠিক, উনি নিজেই এটাকে বলেছেন সলতে পাকানো। উপন্যাসের একটা বিখ্যাত লাইন হলো, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যের দ্বীপ জ্বালানোর পূর্বে সলতে পাকানো। খুব গভীর একটা কথা। সমালোচকরা বলছেন, এই সলতে পাকানোর ইতিহাসটা না জানলে কুমুদিনীর মানসিকতা বোঝা যাবে না।
কুমুদিনীর বয়স যদি ১৯ না হয়ে একটু বেশি হতো, বা সে যদি অন্য কোনো সাধারণ পরিবারে বড় হতো, তাহলে হয়তো মধুসূদনের এই রূঢ় বাস্তবতা সে কোনোভাবে মানিয়ে নিতে পারত। একদম তাই। কিন্তু তার এই ভাগ্য নির্ভরতা আর চাটুর্য পরিবারের আভিজাত্যের সাথে বাস্তবের মধুসূদনের যে স্থূলতা, তার যে অসামঞ্জস্য, সেটাই হলো এই উপন্যাসের মূল মনস্তাত্ত্বিক সংকট। তার মানে চাটুর্য পরিবারের ওই তীব্র আভিজাত্যের পরিবেশটায় তার ভেতরে এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছিল যা থেকে সে বেরোতে পারছিল না। হ্যাঁ, এবার মধুসূদনের পটভূমিটা একটু দেখা যাক। ছাত্র জীবনে পুরনো বই বিক্রি করে সে জীবন শুরু করেছিল। সেখান থেকে লড়াই করে আজ সে বিশাল সম্পদের মালিক, মানে একেবারে সেলফ মেড মানুষ। ঠিক। কিন্তু এই লড়াইটা করতে গিয়ে তার ভেতর থেকে জীবনের সহজ, সুন্দর, মানবিক দিকগুলো একেবারে শুকিয়ে গেছে। তার কাছে এখন অর্থ ছাড়া আর কিছুর কোনো মূল্য নেই। আর এই জায়গাটাতে গল্পের সবচেয়ে চমকপ্রদ বিষয়টা সামনে আসে, মধুসূদনের নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। সূত্রগুলো ঘাটলে দেখা যায় সে কুমুকে বিয়েই করেছে চাটুর্য পরিবারের পুরনো অপমানের প্রতিশোধ নিতে। তার কাছে কুমুদিনী কোনো রক্তমাংসের মানুষ নয়, সে হলো একটা ট্রফি, একটা বিশাল বড় জয়। হ্যাঁ, একটা জয়। কিন্তু আমার একটা জায়গায় খুব খাটকা লাগছে। মধুসূদন তো বিশাল বড় লোক, সে তো জিতেই গেছে। সে চাটুর্য পরিবারের মেয়েকে নিজের ঘরে নিয়ে এসছে। তাহলে এরপরও তার এত কদর্য খেলায় মেতে ওঠার কি দরকার ছিল? যেমন ওই নীলার আংটির ঘটনাটা, এটা তো রীতিমতো সাইকোলজিক্যাল গেম। হ্যাঁ, ওই আংটির ঘটনাটা আসলে এই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী রূপকগুলোর একটা। আচ্ছা। কুমুর বড় ভাই বিপ্রদাস তাকে একটা বহুমূল্য নীলার আংটি দিয়েছিল। মধুসূদন প্রথমেই কি করল? সেই আংটিটা জোর করে কুমুর আঙুল থেকে খুলে নিল। কেন? শুধু নিজের ক্ষমতা দেখানোর জন্য। কারণ ওই আংটিটা হলো চাটুর্য পরিবারের আভিজাত্য আর ভালোবাসার প্রতীক। মধুসূদন চায় কুমুর অতীত, তার আত্মপরিচয় সব কিছু মুছে ফেলতে। কিন্তু চমকপ্রদ ব্যাপারটা ঘটে এরপর। কিছুদিন পর মধুসূদন নিজের অহংকার মেটাতে ওই একই আংটি আবার কুমুকে পরিয়ে দিতে চায়। মানে সে বোঝাতে চাইল, তোমার দাদার দেওয়া জিনিস আমি কেড়েও নিতে পারি, আবার দয়া করে ফিরিয়েও দিতে পারি। একদম। সে কুমুকে সরাসরি বলছে যে সে তার দাদার মহাজন, তাকে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারে। এটা তো সাংঘাতিক রকমের মানসিক নির্যাতন। এটা আসলে মধুসূদনের নিজের ভেতরের তীব্র হীনমন্যতার প্রকাশ। হীনমন্যতা মধুসূদনের? হ্যাঁ, আমরা যদি একটু বৃহত্তর মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, মধুসূদন বাইরে যতই ক্ষমতার দম্ভ দেখাক না কেন, ভেতরে ভেতরে সে কুমুর আভিজাত্য, তার ওই শান্ত রুচিশীলতাকে ভীষণ ভয় পায়। ও, বুঝতে পেরেছি। সে বুঝতে পারে যে টাকা দিয়ে সে কুমুর শরীরটা কিনেছে ঠিকই, কিন্তু তার মন বা তার আত্মমর্যাদাটা কিনতে পারছে না। এই যে নিয়ন্ত্রণ করতে না পারার হতাশা, এটাই তাকে আরও বেশি নিষ্ঠুর করে তোলে। সে তো এমনকি কুমুকে তার নিজের পরিবারের সবচেয়ে সস্তা সাধারণ কাপড় পরতেও বাধ্য করতে চায়, জাঠাই মা বা হাবলুর মায়ের মতো সস্তা কাপড়। হ্যাঁ, সস্তা কাপড় পরানোর বিষয়টা সত্যিই খুব ইন্টারেস্টিং। একজন কোটিপতি মানুষ, সে তো চাইবে তার স্ত্রীকে হিরে জহরাত পরিয়ে সারা দুনিয়াকে দেখাতে, কিন্তু সে উল্টে তাকে সস্তা কাপড় পরাচ্ছে। এর মানে সে বাইরের দুনিয়াকে কিছু দেখাতে চাইছে না, সে আসলে কুমুকে বারবার মনে করিয়ে দিতে চাইছে যে আমার বাড়িতে তোমার কোনো আলাদা পরিচয় নেই, তুমি আমার আশ্রিতা মাত্র। হ্যাঁ, তুমি আশ্রিতা মাত্র। সে কুমুর আভিজাত্যকে ধুলোয় মিশিয়ে দিতে চায়। কিন্তু এখানেই কুমুদিনীর মূল্যবোধের সাথে তার সবচেয়ে বড় সংঘাতটা বেঁধে যায়। কুমুদিনী তো নিজের মনকে বুঝিয়েছিল যে স্বামী হলো দেবতা, কিন্তু যখন সে দেখল এই মানুষটা দেবতা তো নয়, উল্টে একটা প্রভুত্বকামী নীচ মানসিকতার মানুষ, তখন তার ওই কল্পনার জগৎটা হুড়ুমুড় করে ভেঙে পড়ে। এই বিষয়টা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক ভাবলে অবাক হতে হয়। একদমই তাই। মানে এটা 19 শতকের একটা গল্প, কিন্তু এই যে ক্ষমতার দম্ভে সম্পর্কের মধ্যে সঙ্গীর মানসিক সত্তাকে, তার স্বাধীন চিন্তাকে অস্বীকার করা, এটা তো আজও আমরা আধুনিক সম্পর্কের মধ্যে দেখতে পাই। হ্যাঁ, যাকে আমরা এখন ফিনান্সিয়াল অ্যাবিউজ বা ইমোশনাল ম্যানিপুলেশন বলি। ঠিক, মধুসূদন তো ঠিক সেটাই করছিল। অর্থ বা ক্ষমতার জোরে সঙ্গীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই মানসিকতা কোনো নির্দিষ্ট যুগে আটকে নেই। মধুসূদন যখন কুমুকে বলে যে তাকে তার দাদার চেয়ে মধুসূদনকে বড় বলে মানতে হবে, তখন সে আসলে কুমুর নিজস্ব চিন্তা শক্তিটাকেই শেষ করে দিতে চাইছে। আর এখানেই আমাদের আলোচনাটা স্বাভাবিকভাবেই বিপ্রদাস চরিত্রটির দিকে ঘুরে যায়। হ্যাঁ,
বিপ্রদাসের কথা তো বলতেই হবে। কারণ মধুসূদন যখন কুমুর মনস্তত্ত্বকে ধ্বংস করার চেষ্টা করছে, বিপ্রদাস হলো সেই মানুষ যে কুমুর এই মনস্তাত্ত্বিক ভিত্তিটা গড়ে দিয়েছিল। উপন্যাসে বিপ্রদাস কেবল একজন বড় ভাই নয়, সে হলো কুমুর জীবনের ধ্রুবতারা, তার ফিলোসফার বা গুরু বলা যায়। ঠিক। আমরা আগেই আলোচনা করছিলাম যে সে কুমুকে দাবা খেলা, এসরাজ বাজানো থেকে শুরু করে অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছে। সে নারী স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বিপ্রদাস তো অনেক কিছুই বুঝত। সে যখন দেখল কুমু অন্ধভক্তি আর ভাগ্যের ওপর নির্ভরশীল হয়ে একটা ভুল ধারণার জগতে বাস করছে, তখন সে কেন তাকে জোর করে আটকালো না? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। সে তো কুমুকে বলতে পারত যে বিয়ে নিয়ে এত আকাশকুসুম ভেবো না, বাস্তবটা অনেক কঠিন। এটা খুব সূক্ষ্ম এবং গভীর একটা পয়েন্ট। বিপ্রদাস আসলে জানত যে কুমুর এই ভক্তি তার মজ্জাগত সংস্কার। এটা কেবল মুখের কথা নয়। আচ্ছা। মানুষের মনের ভেতরের শেকলগুলো বাইরে থেকে জোর করে ভেঙে দেওয়া যায় না, সেটা নিজেকেই ভাঙতে হয়। আমাদের সূত্রগুলোতে একটা অসাধারণ উদ্ধৃতি আছে যেখানে বিপ্রদাস কুমুকে একটা খুব বড় সত্যি বোঝাচ্ছে। কি সেই সত্যি? সে বলছে, ক্ষমতা জিনিসটা যেখানে পড়ে পাওয়া জিনিস, যার কোনো যাচাই নেই, অধিকার বজায় রাখবার জন্যে যাকে যোগ্যতার কোনো প্রমাণ দিতে হয় না, সেখানে সংসারে সে কেবলই হীনতার সৃষ্টি করে। উফ, কি মারাত্মক একটা লাইন! একটু বুঝিয়ে বলবেন এর পেছনের গভীর অর্থটা? মানে এর অর্থ হল, সমাজে স্বামী হওয়ার সুবাদে একজন পুরুষ বিনা পরিশ্রমে স্ত্রীর ওপর যে ক্ষমতা বা অধিকার পেয়ে যায়, সেটা যদি সে তার নিজের যোগ্যতা দিয়ে অর্জন না করে, তবে সেই ক্ষমতা কেবল তাকে নীচ আর স্বৈরাচারী করে তোলে। একদম। বিপ্রদাস কুমুকে সরাসরি বলেনি যে মধুসূদন খারাপ, বরং সে কুমুকে এই দর্শনটা দিয়ে প্রস্তুত করছিল। সে চেয়েছিল কুমু যেন নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে এই চরম সত্যটা উপলব্ধি করতে পারে। সে কোনো মতবাদ চাপিয়ে দিতে চায়নি। না, সে চেয়েছিল কুমুর নিজের বিচার বুদ্ধি যেন জাগ্রত হয়। মধুসূদনের বাড়িতে দিনের পর দিন এই মানসিক নির্যাতনের শিকার হয়, তখন বিপ্রদাসের দেওয়া ওই শিক্ষাই তাকে ভেতর থেকে শক্তি যোগায় যে না, শুধু স্বামী হলেই কেউ দেবতার আসন পেয়ে যায় না, অধিকার অর্জন করতে হয়। ঠিক তাই। আর এই উপলব্ধিটাই কুমুদিনীকে উপন্যাসের শেষের দিকে একটা সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত করে। একটা বিশাল ট্রান্সফরমেশন দেখা যায়। শুরুতে আমরা যে কুমুদিনীকে দেখেছিলাম, সে ভাগ্যের কাছে সম্পূর্ণ সমর্পিত ছিল। সে নিজেকে ভাইদের গলগ্রহ বা অপয়া মনে করত। হ্যাঁ। বিয়ের প্রস্তাব এলে সেটাকে ঈশ্বরের ইচ্ছে ভেবে অন্ধের মতো ঝাঁপ দিয়েছিল। কিন্তু মধুসূদনের বাড়িতে এসে তার এই মোহভঙ্গ হয়। আর সে বুঝতে পারে যে তাদের জাতের তফাৎ তো আছেই, তার চেয়েও বড় হলো তাদের ধাতের তফাৎ। একদম, মানসিকতার আসমান জমিন তফাৎ। আর এই মোহভঙ্গের প্রক্রিয়াটা কিন্তু খুব একটা সহজ ছিল না। সাধারণত আমরা গল্পের বইয়ে বা সিনেমায় দেখি নায়িকা হঠাৎ একদিন বিদ্রোহ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, একটা নাটকীয় ব্যাপার থাকে। কিন্তু এখানে কুমুদিনীর এই রূপান্তরটা একটা গভীর মনস্তাত্ত্বিক উপলব্ধি। সূত্রগুলোতে একটা কথা খুব স্পষ্টভাবে বলা আছে, কুমুদিনী বুঝতে পারে যে যুক্তির দ্বারা সংসারে দুঃখ ঠেকানো যায় না। সে আর সতীত্বের মিথ্যা অহংকারে নিজেকে ভোলাতে রাজি থাকে না। আর তার এই নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পাওয়ার সবচেয়ে বড় পরীক্ষাটা বোধহয় আসে শ্যামা সুন্দরীর দিক থেকে, তাই তো? একদম সঠিক জায়গাটা ধরেছেন। শ্যামা সুন্দরীর প্রসঙ্গটা না আনলে কুমুর মনস্তাত্ত্বিক জয়টা বোঝাই যাবে না। শ্যামা সুন্দরীগুলো মধুসূদনের বিধবা ভ্রাতৃবধূ। মধুসূদন যখন দেখল যে তার টাকা বা তার ক্ষমতা দিয়ে সে কুমুকে বশ করতে পারছে না, তখন সে একটা খুব সস্তা আর নীচ চাল চালল। মানে সে শ্যামা সুন্দরীকে ব্যবহার করে কুমুর মনে ঈর্ষা জাগানোর চেষ্টা করল। হ্যাঁ, সে ভাবল অন্য একজন নারীকে মাঝখানে আনলে কুমু হয়তো নিজের অধিকার টিকিয়ে রাখার জন্য হলেও তার কাছে মাথা নত করবে। কিন্তু এখানেই তো মধুসূদন সবচেয়ে বড় ভুলটা করল। সে কুমুকে সাধারণ একটা মেয়ে ভেবেছিল। ঠিক। এমন পরিস্থিতিতে সাধারণ কেউ হলে হয়তো ঈর্ষায় জ্বলে উঠত, অধিকার নিয়ে ঝগড়া করত। কিন্তু কুমুদিনী কি করল? সে আরও যোজন যোজন দূরে সরে গেল। কেন এমন হলো? কারণ ঈর্ষা করার জন্য প্রথম শর্ত হলো সেই মানুষটাকে আপনার মূল্যবান মনে হতে হবে। ও, দারুণ পয়েন্ট। কুমুদিনীর কাছে মধুসূদনের তখন আর কোনো সম্মানই অবশিষ্ট নেই। সে মধুসূদনের এই প্রভুত্ব আর শ্যামা সুন্দরীর আত্মমর্যাদাহীন আচরণ দেখে ঈর্ষান্বিত হয়নি,
বরং তার মনে তীব্র ঘেন্না তৈরি হয়েছিল। ঘেন্না তৈরি হয়েছিল, ঈর্ষা নয়। ঠিক। সে বুঝতে পারে এই মানুষটা শুধু দাম্ভিকও নয়, এ মানসিকভাবে চরম দরিদ্র। যে জায়গার তার ন্যূনতম সম্মান বা রুচির কোনো দাম নেই, সেখানে মাটি কামড়ে পড়ে থাকাটা সতীত্ব নয়, সেটা হলো আত্মপ্রতারণা। আর এই ঘটনাটাই কুমুর চোখের সামনে শেষ পর্দাটা সরিয়ে দেয়। হ্যাঁ, আর তখনই সে তার নিজের গলা খুঁজে পায়। সে মধুসূদনের মুখের ওপর স্পষ্ট করে বলে ওঠে, তুমি নিষ্ঠুর হও তো হও, কিন্তু ছোট হয়েও না। হুফ, অসাধারণ একটা সংলাপ। এই একটা বাক্যের ওজন এত বেশি যে মধুসূদনের সমস্ত ঐশ্বর্যের অহংকার যেন এক মুহূর্তে মাটিতে মিশিয়ে দেয়। কুমু বুঝিয়ে দেয় যে তুমি আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু তোমার এই নীচ মানসিকতা দেখে আমি তোমাকে আর মানুষ বলেই সম্মান করতে পারছি না। আর এখানে 19 শতকের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ একটা যুগান্তকারী কাজ করেছেন। কুমুদিনীর এই প্যাসিভ বা নিষ্ক্রিয় পদত্যাগ থেকে নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার রূপান্তরটা এক বিশাল ঘটনা। সত্যি এক বিশাল ঘটনা। সে বুঝতে পারল তার নিজের শর্তে বাঁচার অধিকার আছে। সে তার দাদামশাই বা তার জীবনের সেই গুরু বিপ্রদাসের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটি কেবল একটা দাম্পত্য কলহের গল্প হয়ে রইল না, এটি হয়ে উঠল একজন নারীর নিজের মনের ভেতরের অন্ধবিশ্বাস ভেঙে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে জেগে ওঠার গল্প। পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখলাম যে কিভাবে একটা মেয়ে তার সামাজিক সংস্কার, অন্ধভক্তি আর নিজস্ব আত্মমর্যাদার মধ্যে আটকে পড়েছিল। কিভাবে মধুসূদনের অসুস্থ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা কুমুর ওই পরিশুদ্ধ মূল্যবোধের সাথে তীব্রভাবে ধাক্কা খেল, আর এই গোটা যাত্রায় বিপ্রদাস কিভাবে একটা মানসিক ঢাল হয়ে তাকে সাহায্য করল। মধুসূদনের টাকার জোর কিভাবে কুমুর আত্মিক জোরের কাছে হেরে গেল, সেটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা বিষয়। এবং সবচেয়ে বড় কথা, এই গল্পটা 19 শতকের হলো। নারীর নিজের পরিচয় তৈরি করার যে সংগ্রাম, তা আজকের দিনেও সমানভাবে সত্যি। সমাজের শেকলের ধরন পাল্টেছে হয়তো, কিন্তু মানসিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রবণতা আজও রয়ে গেছে। একদমই তাই। সমাজ আজও অনেক সময় বলে মানিয়ে নেওয়াই হলো মেয়েদের ধর্ম, কিন্তু কুমুদিনী শিখিয়ে গেল যেখানে আত্মমর্যাদা নেই সেখানে মানিয়ে নেওয়াটা কোনো ধর্ম নয়, বরং সেটা নিজের কাছে নিজের হেরে যাওয়া। ঠিক। আজকের এই আলোচনা আমাদের অনেক গভীরে ভাবতে বাধ্য করেছে। তবে এই পুরো গল্পটা নিয়ে আলোচনা করার পর একেবারে শেষে এসে আমার মনের মধ্যে একটা অন্যরকম খটকা তৈরি হচ্ছে। হ্যাঁ, সূত্রগুলোর গভীরে যাওয়ার পর আমার মনেও একটা অদ্ভুত প্রশ্ন এসেছে, যা হয়তো সরাসরি উপন্যাসের পাতায় লেখা নেই, কিন্তু পুরো ঘটনা প্রবাহ আমাদের সেই ভাবনার দিকেই ঠেলে দেয়। কি সেই ভাবনা? কুমুদিনী মধুসূদনের পিতৃতান্ত্রিক শেকল থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিল ঠিকই, সে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কি আসলেই পুরোপুরি স্বাধীন হতে পেরেছিল, নাকি সে তার বড়দা বিপ্রদাসের আদর্শের ওপর মানসিকভাবে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিল? ও, এটা তো আগে ভাবিনি। যখন সে মধুসূদনকে ছেড়ে এলো, সে তো আসলেই বিপ্রদাসের সেই পুরনো আশ্রয়ে ফিরে গেল। তাহলে প্রশ্নটা হলো, একজন নারীর সত্যিকারের স্বাধীনতা কি শুধু একটা শেকল ভেঙে অন্য কারো আদর্শের ছাড়ায় আশ্রয় নেওয়া, নাকি সম্পূর্ণ নিজের শর্তে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে বাঁচতে শেখা? কি মারাত্মক একটা চিন্তার খোরাক। সত্যিই তো, এক আশ্রয় থেকে পালিয়ে অন্য আশ্রয়ে যাওয়াটাই কি চূড়ান্ত মুক্তি, নাকি কুমুদিনীর ওই বেরিয়ে আসাটা ছিল সেই সত্যিকারের স্বাধীনতার পথে রাখা তার প্রথম পা মাত্র? এই প্রশ্নটা থেকেই যায়। আর এই প্রশ্নটি হয়তো শুধু কুমুদিনীর জন্য নয়, আমাদের নিজেদের জীবনের স্বাধীনতার সংজ্ঞাটিকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। আমরা কি সত্যিই স্বাধীন, নাকি আমরাও কোনো না কোনো বিপ্রদাসের তৈরি করে দেওয়া ছকের ভেতরেই মুক্তির আনন্দ খুঁজছি? চমৎকার এই গভীর বিশ্লেষণের মধ্য দিয়ে নতুন কিছু ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভাবুন, বিশ্লেষণ করুন আর খুঁজুন নিজের ভেতরের স্বাধীনতার আসল সংজ্ঞা।